আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাথ নেক্সট চ্যানেলে। আজ আমরা এইচএসসি এমসিকিউ সলভিং সিরিজের এই ক্লাসে রাজশাহী বোর্ড 2023-এ আসা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের এমসিকিউ কোশ্চেনটা তোমাদেরকে সমাধান করে দিব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট যে প্রশ্নটা আছে, একটা বৃত্তের সমীকরণ দিছে, বৃত্তের ক্ষেত্রে তিনটা স্টেটমেন্ট দিছে, আমাদেরকে বলতে হবে যে কোনটা সঠিক। তো দেখো, বৃত্তের যে সমীকরণটা আছে বলছে বৃত্তের ব্যাসার্ধ 2 একক। তোমরা জানো বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি? ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে √g² প্লাস √g² প্লাস f² মাইনাস c, তাই না? এটা হচ্ছে সূত্র। সো জি এর ভ্যালুটা কিভাবে পাবা? এক্স এর সহগটাকে 2 দিয়ে ভাগ করলে জি এর সহগ চলে আসে, যেটা আসবে হচ্ছে -1²। y এর সহগকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে f পাবা। fটা কত? fটা হচ্ছে -3 এবং c হচ্ছে ধ্রুবপদ, যেটা হচ্ছে +6। সো সূত্র অনুযায়ী -6। এখান থেকে চলে আসতেছে আমার, এখান থেকে 9 থেকে 6 বাদ দিলে 3, 3 এর সাথে 1 যোগ করলে 4, 4 এর বর্গমূল কিন্তু 2। তার মানে স্টেটমেন্ট 1 এটা কারেক্ট। সেকেন্ড স্টেটমেন্ট বলছে বৃত্তের একটি স্পর্শক y = 1। দেখো, আমি তোমাদেরকে গ্রাফ এঁকে খুব ইজিলি, খুব তাড়াতাড়ি বলে দিতে পারি। এই যে বৃত্তটা, এটার সেন্টারটা কত? সেন্টারটা হচ্ছে 1,3। x এবং y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কিন্তু সেন্টার পাওয়া যায়। সেন্টার হচ্ছে 1,3। তো সেন্টারটা যদি 1,3 হয় এবং বৃত্তটা যদি 2 হয়, ব্যাসার্ধটা যদি 2 হয়, এটা হচ্ছে 1,3 এবং ব্যাসার্ধটা কত? 2। ব্যাসার্ধটা যদি 2 হয়, তার মানে এই বরাবর আমার যে লাইনটা গেছে সেই লাইনটার সমীকরণ কত হবে? এই বিন্দুটার কোঅর্ডিনেট হচ্ছে 3, 3 থেকে 2 বিয়োগ করো, 3 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 1। তার মানে এই লাইনটা হচ্ছে y = 1 এবং এই উপর দিক দিয়ে যে স্পর্শকটা যাবে সেটার কোঅর্ডিনেট কত হবে? এখানে 3, 3 এর সাথে 2 যোগ করলে কত হয়? 5। তার মানে এইটা হবে অ্যাকচুয়ালি y = 5। এভাবে চাইলে আমরা ভার্টিক্যাল গুলো বের করতে পারতাম, বাট আমার ওটা দরকার নাই। যেহেতু প্রশ্ন করছে y = 1 একটা স্পর্শক হবে কিনা, ইয়েস, y = 1 একটা স্পর্শক হবে। বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে কিনা? না, বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে কিনা এটা জানতে গেলে আমাদেরকে কি করতে হবে? এই বরাবর দেখতে হবে। দেখো, এইটা হচ্ছে 2। সো এইটার ভুজ হচ্ছে 1, 1 থেকে তুমি যদি 2 বিয়োগ করো, 1 থেকে 2 বিয়োগ করলে কিন্তু -1 চলে আসতেছে। তার মানে এই যে বৃত্তটা, এটার অরিজিনাল ফিগারটা হবে এরকম, এইরকম একটা, অর্থাৎ y অক্ষকে ছেদ করবে, y অক্ষকে স্পর্শ করবে না। তার মানে 3 নাম্বার স্টেটমেন্ট নট কারেক্ট। 1 and 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ক। ঠিক আছে, ফাইন। 2 নাম্বার দেখো, নিচের কোনটা সঠিক? এটা একবারই বাচ্চা প্রশ্ন। আমরা জানি যে sec - থিটা সমান হচ্ছে গিয়ে sec থিটা, অর্থাৎ অপশন এম এটা কারেক্ট। 3 নাম্বার কি বলছে? যে ভ্যালুটা দিছে নিচের কোনটা সঠিক? এই ধরনের অঙ্ক তোমরা বহু করেছো। আমাদেরকে কি করতে হবে? এই 1 এর বদলে লিখতে হবে tan 45। সো tan 45 ডিগ্রি মাইনাস tan 25 ডিগ্রি 1 প্লাস, এখানে 1 এর বদলে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি এন্ড tan 25 ডিগ্রি। সেগুলো করতে করতে অ্যাকচুয়ালি তোমাদের একবারে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা, মুখে মুখে করা যায়। আমি চাইলে মুখে মুখে করতে পারতাম। এটা 1 মানে tan 45, তার মানে এটা হচ্ছে tan 45 মাইনাস 25, অর্থাৎ tan 20 ডিগ্রি। এটা সমান সমান কি হবে? tan 45 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, যার ভ্যালু হচ্ছে কত? tan 20 ডিগ্রি। দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, আমরা 3 করে ফেললাম। 4 দেখো, এটার ভ্যালু কত? সহজ অঙ্ক। π/2 এর সাথে যেই সংখ্যাটা আছে 19 বা 19 বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থাকলে tan চেঞ্জ হয়ে cot হয়ে যাবে। সো আমরা লিখবো হচ্ছে গিয়ে cot, তাই না? cot π/6। সামনে প্লাস দিব না মাইনাস দিব, এটা ডিপেন্ড করতেছে এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে আছে, কোন চতুর্ভাগে আছে তার উপর ডিপেন্ড করতেছে আমাদের চিহ্ন। সো 19 π/2, আমি যদি 19 কে 4 দিয়ে ভাগ করি তাহলে আসতেছে আমার, মনে করো যে 4 4 16, 16 এর পর থাকতেছে কত? 3। তার মানে 1 পাই 2 পাই 3 π/2 মাইনাস সামথিং, তার মানে এটা চলে আসবে এইখানে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট, যেখানে tan পজিটিভ। সো যেহেতু tan পজিটিভ, চিহ্নটা পজিটিভ হবে। cot π/6 এর ভ্যালু কত? এটা হচ্ছে গিয়ে √3। সো √3, অর্থাৎ ফার্স্ট যে অপশন, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। একবারে বাচ্চা অঙ্ক এগুলো। 5 নাম্বারটার দিকে দেখাও কি বলছে। ত্রিভুজ এবিসি এ এবি 12, বিসি 5, এসি হচ্ছে 13। বুঝে যাচ্ছে যে ত্রিভুজ এবিসিটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু 5 12 13 পিথাগোরিয়ান ট্রিপল।
সো ত্রিভুজ এবিসিটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। এটা করলাম আমরা হচ্ছে 4। 5 ক্ষেত্রে আমার লাগবে একটা সমকোণী ত্রিভুজ। ফাইন, সমকোণী ত্রিভুজ। এটা 13। ধরা যাক যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সো এটা 12, এটা হচ্ছে গিয়ে তোমার 5। ফাইন, কোণ বি হচ্ছে π/2, এবি 12, বি সি হচ্ছে 5। আমি নামকরণটা একটু ভুল লিখেছি, নামকরণটা ভুল হয়ে গেছে। দেখো এবি বলছে 12, অতিভুজটা দেখো, অতিভুজটা 13, অতিভুজে আছে এসি, সো এইখানে যদি এ হয় এখানে হবে সি, আর এখানে আমি দিয়ে দিলাম তাহলে বি। সো এবি এর ভ্যালুটা হচ্ছে 12, এগেইন ভুল লিখছি, এবি এর ভ্যালুটা 12, সো এইখানে তোমার হবে এ, এইখানে তোমার হবে সি। এবার সবকিছু ঠিকঠাক আছে। দেখো, সো কোণ বি হচ্ছে π/2, কোণ বি 90 ডিগ্রি, দিস ইজ রাইট। ত্রিভুজটার ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার, দিস ইজ অলসো রাইট, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, সো 5 12 60 কে 2 দিয়ে ভাগ করলে 30 হবে, সো এটা অলসো রাইট। ত্রিভুজটা পরিবৃত্তের ব্যাস হচ্ছে 13 সেন্টিমিটার। মজার ব্যাপার হচ্ছে যে সমকোণী ত্রিভুজগুলো অর্ধবৃত্তস্থ হয়, সমকোণী ত্রিভুজগুলো কি হয়, অর্ধবৃত্তস্থ হয়, এবং সেই ক্ষেত্রে ওই সমকোণী ত্রিভুজের যে অতিভুজ, সেই অতিভুজটা হবে পরিবৃত্তের ব্যাস। তো আমরা দেখতে পারতেছি অতিভুজের দৈর্ঘ্য 13 এবং এটা কিন্তু আমার পরিবৃত্তের ব্যাস হচ্ছে। যেহেতু ত্রিভুজটা অর্ধকোণী মানে অর্ধবৃত্তস্থ সমকোণী, সো এটার ব্যাসটাই হবে অতিভুজ। সো এটা 13 সেন্টিমিটার। ঠিক আছে, 1 2 3 সবগুলো ঠিক আছে। ওকে, 2 sin স্কয়ার 75 ডিগ্রির ভ্যালু কত? 6। 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা মানে হচ্ছে গিয়ে 1 মাইনাস cos 2 থিটা। সো cos 2 থিটা 75 মানে হচ্ছে কি 150 ডিগ্রি। 150 ডিগ্রিকে আমি বলতে পারি 180 মাইনাস 30, এরকম বলতে পারি। সো 1 মাইনাস 180, তাহলে cos চেঞ্জ হচ্ছে না, 180 মাইনাস সামথিং, তার মানে দ্বিতীয় চতুর্ভাগ, যেখানে কিন্তু cos কিন্তু নেগেটিভ। তো সেই নেগেটিভ এবং সামনে নেগেটিভে প্লাস হয়ে গেল, আমার থাকতেছে cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি ভ্যালু কত? √3/2। সো 2 প্লাস √3, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। কোথায়? 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2, দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট 6 গেল। 7 দেখো, y equals to ln e to the power x স্কয়ার হলে y2 সমান সমান what? y equals to ln e to the power x square. So y1 এর ভ্যালুটা হবে 1/e to the power x square, এটাকে মনে মনে x ধরছিলাম, সো এগেইন এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে e to the power x square, বাট এই পর্যায়ে এসে x স্কয়ার কে আমি মনে মনে x ধরছি, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে কত? 2x। বাচ্চা ডেরিভেটিভ, প্রথমে আমি কি করছি, e to the power x স্কয়ারটাকে মনে মনে x ধরে ডিফারেন্সিয়েট করছি 1/x, দেন যেটাকে x ধরছিলাম e to the power x স্কয়ার, ওইটাকে এগেইন ডিফারেন্সিয়েট করে গুণ করছি, e to the power x কে ডিফারেন্সিয়েট করলে e to the power x হয়, বাট x এর জায়গায় x স্কয়ার ছিল, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 2x। সো তুমি যদি কাটাকাটি করো এটা চলে আসছে 2x, তাহলে y2 এটা কনস্ট্যান্ট হবে, অর্থাৎ শুধু 2 হবে, শুধু 2 হবে। অপশন 7 এর m ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে, একটা বক্ররেখা দিয়ে দিচ্ছে, বক্ররেখাটা 2, -5 বিন্দুতে স্পর্শকের ঢাল কত? স্পর্শকের ঢাল বের করতে গেলে তোমাকে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ বের করে বিন্দুটা বসাতে হবে। সো 7 এর ফার্স্ট ডেরিভেটিভ বের করো, 3x স্কয়ার, 3x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসতেছে 6x, প্লাস y কে ডিফারেন্সিয়েট করলে আসতেছে dy ডিভাইডেড বাই dx, 7 তো কনস্ট্যান্ট, 0 কে ডিফারেন্সিয়েট করলে 0, তাহলে তোমার dy ডিভাইডেড বাই dx এখানে বসাইতে হবে কোন পয়েন্টটা? 2, -5 এটা বসাইতে হবে। সো 2, -5 বসাইতে হবে 6 এর জায়গায়, x এর জায়গায় যদি 2 বসা দেই তাহলে চলে আসতেছে 12, ঢাল হবে 12। ঠিক আছে, 9 প্রশ্ন করছে, বক্ররেখার কোন বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সমান্তরাল হবে? যে বিন্দুতে বক্ররেখার স্পর্শক x অক্ষের সমান্তরাল হয় সেই বিন্দুতে বক্ররেখার ঢাল 0 হয়, তাই না? সো ঢাল যেহেতু 0 হবে, dy dx এর ভ্যালুটা 0 হবে। আমরা অলরেডি জানি যে dy dx এর ভ্যালু হচ্ছে গিয়ে কত? 6x, এটা আমরা আগের প্রশ্ন থেকে বের করছিলাম, মানে আগেরটাই বের করছিলাম, সরি ভুল হয়েছে, dy dx এর ভ্যালু কত? এটা -6x, তাই না? -6x, তাহলে -12 হবে, অ্যান্সার হবে
-12, -12 আছে নাকি? এই যে অপশন এন এ আছে। ওকে, তাহলে এখানে আসবে তোমার হচ্ছে গিয়ে কত, -6x। দিস শুড বি ইকুয়ালস টু 0। তোমরা জানো যে কোনো বক্ররেখার স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে সেই বক্ররেখার ঢাল ওই বিন্দুতে 0 হবে, অর্থাৎ dy dx এর ভ্যালুটা 0 ধরে আমরা x এর ভ্যালু বের করব। তো এখান থেকে তুমি বুঝতে পারতেছো x এর ভ্যালু আসবে 0। x এর ভ্যালুটা আবার কোথায় বসাইতে হবে? x এর এই ভ্যালুটা নিয়ে যে আমরা বসাবো হচ্ছে আমাদের এই বক্ররেখাতে, বক্ররেখাতে বসালে y এর ভ্যালুটা পেয়ে যাবে। y এর ভ্যালুটা তুমি বুঝতে পারতেছো, y এর ভ্যালুটা চলে আসবে কত, y এর ভ্যালুটা চলে আসবে y ইকুয়ালস টু 7। তার মানে 0,7, 0,7 হবে তোমার অ্যান্সার, অর্থাৎ অপশন কে। ঠিক আছে, দশ নম্বরে একটা লিমিটেড অঙ্ক, ইনফিনিটি আছে, এবং মজার ব্যাপার হচ্ছে এই ধরনের অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারি। এটার অ্যান্সার মুখে মুখে বলে দেওয়া সম্ভব। 1/5 হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, তো কিভাবে করতে হয় জানো, এক্স স্কোয়ার দিয়ে লব হরকে ভাগ দিতে হবে। x টেন্ডস টু ইনফিনিটি, আমি এক্স স্কোয়ার দিয়ে যদি লব হরকে ভাগ দিই তাহলে 1 - 7/x, এখানে আসবে 5 - 3/x, দেন তুমি লিমিট বসালে চলে আসবে 1/5, কারণ 7/x, x এর জায়গায় ইনফিনিটি বসালে 7/∞, যার ভ্যালু হচ্ছে 0, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। সো এইভাবে 1/5 হবে তোমার উত্তর। এইটা তো আসলে সরাসরি সূত্র, তাই না? এটাকে তুমি এভাবে লিখতে পারো, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই √5 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো তোমরা জানো সূত্র হচ্ছে যে 1/√a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স x/a। তাহলে আমার সাইন ইনভার্স x/a এর জায়গায় আছে √5, সো অপশন কে, দিস ইজ দ্য অ্যান্সার। 12 নম্বরটা খুবই সহজ, ইন্টিগ্রেশন দিয়ে দিচ্ছে e⁻⁻5x, এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, e⁻⁻5x ডিভাইডেড বাই -5। কোথায়, অপশন এল, মানে ওই যে -5x টাকে আমি মনে মনে x ধরছি, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসে -5, সে -5 দিয়ে ভাগ দিতে হবে। সো e⁻⁻5x ডিভাইডেড বাই -5। ওকে, 12 গেল। 13, এগেইন সিম্পল ইন্টিগ্রেশন। এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, ইন্টিগ্রেশন করলে তোমার চলে আসবে e⁻2x + 5, দেন 2x + 5টাকে আমি মনে মনে হচ্ছে কি x ধরতেছি, সো ওইটা ডিফারেন্সিয়েট করে নিচে ভাগ দিতে হবে। তো ডিফারেন্সিয়েট করে ভাগ দিলে 2 আসে, আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে 1, সো হাফ বাইরে চলে আসবে। e⁻2 যদি এখানে বসাও তাহলে 9 চলে আসতেছে, 5 আর 4 মানে হচ্ছে 9, আর 1 যদি বসাও, 1 বসালে আসতেছে e⁻7। so this is the answer, half e⁻9 minus e⁻7। 14, 0 থেকে π/2 cos x এর ইন্টিগ্রেশন। মুখে মুখে করা, যেটা রেজাল্ট হচ্ছে গিয়ে 1। আসলে আমি এইটা নিয়ে একটা সিরিজই বানাইছিলাম, বা একটা তুমি যদি এই দু একটা ভিডিও আগে দেখো, এই ভিডিওটা যখন পাবলিশ হয়েছে তার দু একটা আগে যদি দেখো, তাহলে দেখবা যে কিতাব স্যারের আমরা একটা নতুন সিরিজ শুরু করেছি, যেখানে কিন্তু এই ক্যাটাগরির অঙ্কগুলো 0 থেকে π/2 ইন্টিগ্রেশন করলে কত হবে খুব ইজিলি আমরা বলে দিতে পারি। কসের পর 1 থাকলো না 10 থাকলো না 100 থাকলো ম্যাটার করে না, খুব ইজিলি বলে দেওয়া সম্ভব। আর তুমি যদি মনে করো যে না এটা তো আসলে খুবই সিম্পল অঙ্ক, cos x কে ইন্টিগ্রেট করলে তো আসলে কি হয়, sin x হয়, তারপরে লিমিট বসাও, দ্যাটস ফাইন। cos x কে ইন্টিগ্রেট করে sin x করে তুমি যদি লিমিট বসাও তাহলেও রেজাল্ট আসবে 1। 15 নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন, বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়? ফার্স্ট অফ অল বক্র প্রতিসম ম্যাট্রিক্সটা কি সেটা বুঝো। বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, a ইজ ইকুয়ালস টু মাইনাস a টু দি পাওয়ার t হয়। ঠিক আছে, এটা চেনার উপায়টা হচ্ছে এরকম, এটার মুখ্য কর্ণ বরাবর সবগুলো উপাদান হয় 0, এখানে মনে করা আছে 2, এখানে আছে 3, তাহলে এখানে বসবে -2, এখানে বসবে -3, এখানে মনে করা আছে -7, তাহলে এখানে বসবে হচ্ছে 7। মানে সোজা কথায় তোমার এই সারি বরাবর যা থাকবে কলম বরাবর সেম উপাদানগুলোই থাকবে, বাট নেগেটিভ চিহ্ন বিশিষ্ট। ঠিক আছে, সো এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রধান কর্ণ বরাবর সবগুলো উপাদান হবে 0, এটা হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে তোমার এই যে এ আই জে ইজ ইকুয়ালস টু মাইনাস এ জে আই, মনে করো এই উপাদানটা 2, এই উপাদানটা হচ্ছে গিয়ে কত, প্রথম সারির দ্বিতীয় কলাম, তার মানে A12, তাহলে A21 হচ্ছে যে এখানে তার সামনে একটা মাইনাস বসছে। ঠিক আছে,
তো তোমার এইভাবে প্রতিসমর ক্ষেত্রে যেটা হয়, প্রতিসমর ক্ষেত্রে হয় এ আই জে ইজ ইকুয়ালস টু এ জে আই, এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, এবং বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে সামনে একটা মাইনাস থাকে। সো এম, এটা কারেক্ট অ্যান্সার। 16 খুবই সহজ অঙ্ক, 3/3 মাত্রার একটি অভেদ ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্স মানে হচ্ছে প্রধান কর্ণ বরাবর সবগুলো উপাদান থাকবে 1 1 1, বাকিগুলো হবে 0 0 0 0 0 এরকম, ঠিক আছে? 1 0 0 0 1 0 0 0 1, দিস ইজ দ্য 3/3 অভেদ ম্যাট্রিক্স। সো এইটার ইনভার্স করতে হবে। অভেদ ম্যাট্রিক্সে ইনভার্স করলে অভেদ ম্যাট্রিক্সই পাওয়া যায়, ইনভার্স করলে ম্যাট্রিক্সটা কোনো পরিবর্তন আসে না। তার মানে এটা অ্যাকচুয়ালি I3, অর্থাৎ অপশন এন। অভেদ ম্যাট্রিক্সকে ইনভার্স করলে নো চেঞ্জ, কোনো চেঞ্জ আসে না। অভেদ ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু হচ্ছে 1, এবং অভেদ ম্যাট্রিক্সের ইনভার্স করলে কোনো পরিবর্তন আসে না। ওকে, 17 দেখো, কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা বিপরীতযোগ্য নয়। বিপরীতযোগ্য হবে না যদি ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হয় বা ব্যতিক্রমী হয়। এবং সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু 0 তাকে সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। সো আমরা চেক করব যে এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের ভ্যালু মানে কে এর ভ্যালু কত হলে নির্ণায়কের মানটা 0 হয়, এটাই অ্যাকচুয়ালি আমরা চেক করব। সো নির্ণায়ক, ডিটারমিনেন্ট অফ ওই ম্যাট্রিক্সটা, তাই না? ডিটারমিনেন্ট যদি আমি বের করি তাহলে কি আসতেছে? ডিটারমিনেন্টটা আমার আসতেছে k+1 ইন্টু k-1, তার মানে হচ্ছে k² - 1, আর মাইনাস হচ্ছে 9, দিস ইজ ইকুয়ালস টু 0। যদি আমরা ধরে সমাধান করি তাহলে k², এটার ভ্যালু চলে আসতেছে 10, তাহলে k এর ভ্যালুটা আসবে +-√10। সো k এর ভ্যালু যদি +-√10 হয়, সেই ক্ষেত্রে আমার ম্যাট্রিক্সটা ইনভার্টিবল বা বিপরীতযোগ্য হবে না। ফাইন। 18 দেখো, খুবই চমৎকার একটা প্রশ্ন। 18 বলছে কি, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বা একটা কর্ণ ম্যাট্রিক্স দিয়ে দিছে। সেই কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো হচ্ছে 5 6 7, বাকি সবগুলো উপাদান 0। ইনভার্স কত হবে বের করতে বলছে। কর্ণ ম্যাট্রিক্সের ইনভার্স খুব ইজিলি বের করা যায়। কর্ণ ম্যাট্রিক্সের ইনভার্স হচ্ছে প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে, জাস্ট তার গৌণিক বিপরীতটা তুমি কর্ণ বরাবর বসাবা। 5 6 7, তাহলে এই যে এখানে আছে 1/5 1/6 1/7, বাকি সবগুলো উপাদান 0। সো দিস ইজ দ্য ইনভার্স ম্যাট্রিক্স অফ দিস ম্যাট্রিক্স। ক্লিয়ার? কর্ণ ম্যাট্রিক্সের ইনভার্স খুব ইজিলি বের করা যায়। 5 6 7 এর গৌণিক বিপরীতগুলা কর্ণ বরাবর বসা দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। ওকে ফাইন। 19, এটা তো খুবই পপুলার একটা অঙ্ক, বইয়েরই অঙ্ক। সমীকরণটা কি প্রকাশ করে? বৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত নাকি উপবৃত্ত, এটা আমাদেরকে বলতে হবে। আমরা যদি এটাকে লিখি r ইজ ইকুয়ালস টু r প্লাস r cos থিটা, দিস ইজ ইকুয়ালস টু 2। r মানে হচ্ছে √x² প্লাস y², r cos থিটা মানে হচ্ছে গিয়ে তোমার x। এইটাকে আমি ওই সাইডে নিয়ে যে মাইনাস আকারে লিখলাম। r cos থিটা মানে হচ্ছে x, আর sin থিটা মানে হচ্ছে গিয়ে y। বর্গ করে দাও। 4 - 4x প্লাস x²। সো x² y² x² ক্যান্সেল, আমার থাকতেছে y² ইকুয়ালস টু -4 কমন নিলে x - 4। সো এটা কিন্তু একটা পরাবৃত্তের আদর্শ সমীকরণ, তাই না? পরাবৃত্তের আদর্শ সমীকরণ। সো আমরা সমীকরণ দেখেই ধরতে পারলাম এটা হচ্ছে পরাবৃত্ত। ধরতে পারছো কিনা আমি জানি না, এটা হচ্ছে ফার্স্ট পেপার। বেসিক্যালি সেকেন্ড পেপারে তোমার কনিক করানো হয়। তুমি যদি একাডেমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে হয়তো ধরতে পারবে না, কারণ সেকেন্ড পেপারের কনিক চ্যাপ্টারটা তোমার করা থাকতে হবে। আর যারা মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই করে ফেলছো, বৃত্ত করে ফেলছো, কনিকও করে ফেলছো, তারা আসলে বুঝতে পারবা যে হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে কি একটা কনিকের সমীকরণ। ওকে, সো এত বিন্দু থেকে 20 পড়তেছি, এত বিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব। একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করতে গেলে তোমাকে যেটা করতে হবে, নিচে আসবে কত? নিচে আসবে 3² প্লাস 4², এই যে তোমার x সহগ y সহগের বর্গের সমষ্টি বর্গমূল। আর বিন্দুটা দিয়ে রেখাটাকে সিদ্ধ করে দাও, দিয়ে তার মডুলাস অ্যাবসলিউট ভ্যালু 3 দিয়ে সিদ্ধ করলে 3 3 9 -8 প্লাস 14, এটা হিসাব করে, এটা হিসাব করলে যা আসে তাই অ্যান্সার। তাহলে নিচে তোমার থাকবে হচ্ছে 5, আর উপরে থাকবে 15। 15কে 5 দিয়ে ভাগ করলে হবে 3। 3 আসছে অপশন এম এ, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাইস। তিনটা বিন্দু সমরেখ হলে কিভাবে করবা?
তিনটা বিন্দু সমরেখ হলে অনেকভাবে করা যায়। ঢালের কনসেপ্ট ইউজ করে করাটা সবচেয়ে সহজ। ঢালের কনসেপ্ট ইউজ করে করতে পারো। সমরেখ তিনটা বিন্দু আছে, দুইটা দুইটা বিন্দু নিয়ে ঢাল বের করো, ঢালগুলো সমান হবে, কারণ একই রেখার উপরস্থ সকল বিন্দুর নিয়ে যে কোনো দুটো বিন্দু নিয়ে তুমি যদি ঢাল বের করো তাহলে সেম ঢাল আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ঢালের কনসেপ্ট। দূরত্বের কনসেপ্ট দিয়ে করা যায়। তিনটা বিন্দু মনে করো এ বি সি, এ বি প্লাস বিসি ইকুয়ালস টু এসি হবে যদি বিন্দু তিনটা সমরেখা হয়। ক্ষেত্রফল কনসেপ্ট দিয়ে করা যায়। এবিসি যদি ত্রিভুজের তিনটা শীর্ষ তুমি ধরে নাও, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা শূন্য আসবে, যেহেতু তিনটা বিন্দু একটা রেখার উপরস্থ অবস্থিত। আমরা ধরে নেব যে এ বি সি একটা ত্রিভুজের তিনটা শীর্ষ, এবং পরবর্তীতে যদি দেখি সেই ত্রিভুজটার ক্ষেত্রফল শূন্য, দ্যাট মিনস ত্রিভুজের তিনটা শীর্ষই অ্যাকচুয়ালি একটা রেখার উপরস্থ। ঠিক আছে, সো সবগুলা মেথডের ভিতরে ঢালের কনসেপ্ট হচ্ছে সবচেয়ে সহজ। আমি ঢালের কনসেপ্টটা দিয়ে করে দিই। বিন্দুর সমরেখা হলে কোনটা সঠিক? অ্যাকচুয়ালি এটা বইয়েরই অঙ্ক, তাই না? বইয়েরই অঙ্ক। আচ্ছা যাই হোক করি। এ বি এর সাথে 1 1 এর ঢাল যদি বের করি তাহলে a-1 b-1, a-1 b-1, এবং এইটার সাথে যদি এটা করি, এইটার সাথে এইটা করি, ঠিক আছে, এইটার সাথে এইটা করি, তাহলে মনে হচ্ছে সহজ হবে। এ বি এর সাথে যদি ওটা মাইনাস করি, a মাইনাস a প্লাস 1, b মাইনাস b মাইনাস প্লাস 1, তাই না? তাহলে এটা 1 চলে আসলো, a মাইনাস 1 ইকুয়ালস টু b মাইনাস 1, a minus 1 equals to b minus 1, a equals to b হবে, a equals to b, অর্থাৎ অপশন এল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাইশে বলছে এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণ। এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণ হবে, কারণ তুমি যদি এটাকে 2 দিয়ে ভাগ দাও, ভাগ যদি দাও হচ্ছে 2 দিয়ে যদি ভাগ দাও, তাহলে 4x কে 2 দিয়ে ভাগ করলে 2x, 8y কে 2 দিয়ে ভাগ করলে 4y, 17 কে 2 দিয়ে ভাগ করলে 17 ডিভাইডেড বাই 2, c1 নট ইকুয়ালস টু c2 হতে হবে। ঠিক আছে, c1 নট ইকুয়ালস টু c2 হতে হবে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখানে আছে 17, এখানে আসতেছে 17/2, আর বাকি দুইটা সমান হচ্ছে, তাই না? মানে এই সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করলে, মানে মোট কথা এইটার ঢাল আর এইটার ঢাল সমান, সো এটা হচ্ছে গিয়ে সমান্তরাল রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণে কি হবে? দেখো এটাকে আমি এভাবে 4 দিয়ে যদি ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে চলে আসতেছে কত? x প্লাস 2y প্লাস 17 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 0। সো এটা লম্ব রেখাটা হবে 2x মাইনাস y প্লাস সামথিং k ইকুয়ালস টু 0, সামথিং হবে। সো 2 এখানে যাবে, 1 এখানে যাবে, মাঝখানে মাইনাস হবে। তো সেই সামথিং, এটা 5 হলেও হবে, 6 হলেও হবে, 7 হলেও হবে, হোয়াটএভার, যে কোনো একটা ভ্যালু হলেই হবে। তো এইটা অ্যাকচুয়ালি লম্ব রেখার সমীকরণ। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। আমরা একটা ঢালটা দেখবো, ঢালটা কি নেগেটিভ আসতেছে, যেহেতু এক্স এবং ওয়াই দুইটারই সহগ পজিটিভ, তো আমাদের ঢালের সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তার মানে ঢালটা নেগেটিভ আসতেছে। এবং আমরা জানি যে যদি নেগেটিভ ঢাল আসে তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করবে। পজিটিভ ঢাল আসলে সূক্ষ্মকোণ, নেগেটিভ ঢাল আসলে স্থূলকোণ। তো তিনটাই সঠিক, 1 2 3, কারেক্ট অ্যান্সার এন। নেক্সট একটা বৃত্ত দিছে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত বলতে হবে। কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে গেলে কি করতে হয়? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগটাকে আগে আমরা 1 বানাবো, দেন আমরা এক্স এর সহগ এবং ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব। সো সমীকরণটা হচ্ছে, আমি যদি 4 দিয়ে ভাগ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 16x কে 4 দিয়ে ভাগ করলে হবে 4x, যেটা এই সাইডে এসে হবে -4x, 12y কে 4 দিয়ে ভাগ করলে হবে 3y, এই সাইডে এসে হবে -3y, এবং ওটা হবে 5/4, যেটা এই সাইডে এসে হবে +5/4 ইকুয়ালস টু 0। আচ্ছা, সো কেন্দ্রের স্থানাঙ্কটা হবে এক্স এর সহগকে যদি তুমি -2 দিয়ে ভাগ করো তাহলে 2, -2 দিয়ে ভাগ করলে আসতে আসতে 3 ডিভাইডেড বাই 2, সো 2,3/2 উইল বি দ্য সেন্টার, 2,3 ডিভাইডেড বাই 2। 24 বলছে বৃত্তটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত একক। এক্স অক্ষের খণ্ডিত অংশ, ফাইন। এক্স অক্ষের খণ্ডিত অংশ বের করার সূত্র হচ্ছে 2√2√g² - c। সো 2√g এর ভ্যালু কত? এক্স এর সহগটাকে তুমি 2 দিয়ে ভাগ করলে পাবা g এর ভ্যালু, যেটা হচ্ছে -2 হোল স্কয়ার, এবং c এর ভ্যালু হচ্ছে 5/4, সেখানে -5/4, 4 -5/4, তাহলে 4 4 16 মাইনাস 5 কত 11/4, তার মানে আসতেছে তোমার √11।
√11 অর্থাৎ অপশন কে কারেক্ট। নেক্সট, এত বৃত্তের সমীকরণ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক? একটা বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক? সো বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে ব্যাসার্ধ লাগবে। ব্যাসার্ধটা বের করে ফেলি। ব্যাসার্ধ হচ্ছে √g² প্লাস f² মাইনাস c, এটা হচ্ছে কি r অর্থাৎ ব্যাসার্ধ। সো জি মানে কত? জি মানে হচ্ছে কি এখানে তোমার এই 12কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসতেছে 6, তাহলে 6² প্লাস f এর ভ্যালু কত? 2 দিয়ে ভাগ করলে আসতেছে 2। আমি চিহ্ন নিয়ে মাথা ঘামাচ্ছি না, যেহেতু এগুলোর উপর স্কয়ার আছে, সো চিহ্ন নিয়ে মাথা ঘামাচ্ছি না। 6² প্লাস 2² মাইনাস 31, তাহলে 6 6 36, 36 থেকে যদি 31 বাদ দিই তাহলে থাকে 5, 5 আর 4 9, 9 এর বর্গমূল হচ্ছে 3। সো যেহেতু 3, তাহলে এরিয়া হবে কত? এরিয়া হবে পাই ইন্টু 3² অর্থাৎ পাই এর স্কয়ার 9 পাই। 9 পাই হচ্ছে অপশন এম এ, যেটা সঠিক উত্তর। সো মোটামুটি সহজ প্রশ্ন ছিল, খুবই সহজ প্রশ্ন ছিল। ও কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারো, এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।